স্যার আজকে সংশ্লেষ ওকে, পড়াবেন? তো আজকে আমরা জেনারেল সায়েন্স থেকে বায়োলজি সালোক সংশ্লেষ এটা আলোচনা করব। বিগত দিন শুরু করেছিলাম, এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা সেভাবে করানো সম্ভব হয়নি। তো আজকে আমরা এটা কমপ্লিট এই অধ্যায়টা পুরোপুরি ভালো করে এটা জানব। ওকে, তো সালোক সংশ্লেষ সালোক সংশ্লেষ আমরা প্রত্যেকেই জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করে থাকে। এখন এটার গুরুত্বটা কোথায়, কেন আমরা এটা পড়ব জানবো, এটার গুরুত্বটা কোথায়, এটাও আমরা প্রত্যেকে জানি যে আমাদের সবুজ উদ্ভিদ যারা আছে, যাদের ক্লোরোফিল আছে, তারা সালোকসংশ্লেষ করতে পারে এবং সেই কারণেই তাদেরকে উৎপাদক বলা হয়। তারা খাদ্যটা তৈরি করতে পারছে এবং উৎপাদক আছে বলেই প্রথম স্তরের খাদক বেঁচে আছে, প্রথম স্তরের খাদক আছে বলে দ্বিতীয় স্তরের খাদক বেঁচে আছে। অর্থাৎ পুরোপুরি খাদ্য খাদক যে শৃঙ্খলটা, সেটা ধরে রেখেছে সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। এবং সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের বেঁচে থাকার উৎস। সুতরাং দুদিক থেকেই এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্যই সারা বিশ্বে প্রাণ ধারণ সম্ভব হচ্ছে। সুতরাং সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এই কারণে এত বেশি গুরুত্বপূর্ণ এবং এই জন্যই এখান থেকে প্রশ্ন আসে অনেক বেশি। তো আমাদের বুঝতে হবে যে কোনো অধ্যায়, যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায়, সেটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গা থেকে আমাদের বেশি বেশি প্রশ্ন আসতে পারে বা এসে থাকে। তো সালোক সংশ্লেষ এরকম একটা অধ্যায় যেখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে এবং কারণটাই এটা। আচ্ছা, তো এবার সালোক সংশ্লেষ সম্পর্কিত কতগুলো ইনফরমেশন আমাদের জানতে হবে, একটু ইনফরমেশন জানতে হবে। তো প্রথমত সালোক সংশ্লেষ কাকে বলবো আমরা, সালোক সংশ্লেষ আমরা কাকে বলবো? অ্যাজ এ হোল আমরা বলতে পারি যে যে পদ্ধতিতে উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত কোষের মধ্যে, শুধুমাত্র পাতা বলবো না, কারণ পাতা ছাড়াও আরও অন্যান্য অঙ্গেও উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কোন কোন জায়গায় করে থাকে সেটা আমরা কিছুক্ষণ পর জানবো, সেখান থেকেও প্রশ্ন হয়। তো বিষয়টা হচ্ছে, এটা এমন একটা প্রক্রিয়া উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত কোষের মধ্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা প্রসেসটা জানলেই বুঝতে পারবো। তো সূর্যালোকের উপস্থিতিতে জল এবং কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে। তো এখান থেকেই অনেক কিছু চলে আসে, একটু বলি, ভেঙে বললে আরও পরিষ্কার হবে। ক্লোরোফিলযুক্ত কোষটা আমরা বুঝতে পারলাম, ক্লোরোফিলের মধ্যেই এটা হয়ে থাকে এবং সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন। আর কি প্রয়োজন? জল এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটো কিন্তু আবশ্যিক উপাদান। এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছি বা বিভিন্ন কার্যকলাপের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপাদিত হচ্ছে, তৈরি হচ্ছে, সেইটা উদ্ভিদ কিন্তু গ্রহণ করছে এবং কাজে লাগাচ্ছে কখন? এই সালোক সংশ্লেষের সময়। এবং জল, জলটা কোথা দিয়ে পাচ্ছে উদ্ভিদ? মাটি থেকে জল সংগ্রহ করে এবং কিসের মাধ্যমে সংগ্রহ করে? তার মূলের মাধ্যমে। এবং এটা সংগ্রহ করার পর জাইলেম কলা, জাইলেম দিয়ে পৌঁছে যায় পাতায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এই যে জলটা শোষণ করছে সেটা কিন্তু পাতায় পৌঁছাচ্ছে জাইলেমের মাধ্যমে। জাইলেম, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জিজ্ঞাসা করা হয় কোন কোষের কোন কলার মাধ্যমে। তো জাইলেম কলার মাধ্যমে জলটা পৌঁছাচ্ছে পাতার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং জাইলেম কিন্তু মৃত কোষ, এটা মৃত, এটা মনে রাখতে হবে। তো পাতায় পৌঁছে গেল, অর্থাৎ যেখানে সালোক সংশ্লেষ হচ্ছে শুধু পাতায় নয়, সারা উদ্ভিদদেহেই জল ছড়িয়ে পড়ে জাইলেমের মাধ্যমে। তো পৌঁছালো, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করলো, এইবার সেখানে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আর ফাইনালি তৈরি হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ। যে গ্লুকোজটা শ্বেতসার হিসেবে উদ্ভিদ দেহে সঞ্চিত রাখছে। তাহলে এখানে ফাইনালি খাদ্য তৈরি হলো, গ্লুকোজ তৈরি হলো এবং উদ্ভিদ দেহে সঞ্চিত হলো।
এখন সঞ্চিত হওয়া মানেই সেখানে উদ্ভিদের কিন্তু ওজন বাড়ছে, উদ্ভিদ দেহে একটা নতুন পদার্থ আসছে, সঞ্চিত হচ্ছে এবং তার ফলে উদ্ভিদের ওজন বাড়ছে। যখনই ওজন বাড়ছে তখন আমরা এটাকে বলছি উপচিতি বিপাক। যে সমস্ত প্রক্রিয়াতে, যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে জীবদেহের ওজন বাড়ে বা শুষ্ক ওজন বাড়ে, শুষ্ক ওজন মানে জলটা বাদ দিয়ে, আমাদের কোষের অধিকাংশই তো জল, সেটা উদ্ভিদ কোষ হোক প্রাণী কোষ হোক, তো সেই জলটা বাদ দিয়ে একদম শুকনো যে ওজন সেটা বাড়ে যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হয় উপচিতি বিপাক ক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ কি প্রক্রিয়া? সালোক সংশ্লেষ একটা উপচিতি বিপাক প্রক্রিয়া। এবং উৎপাদিত দ্রব্য কোথা থেকে কি আসছে সেগুলো একটু মনে রাখতে হবে, আমি ফর্মুলাটা একটু পরে আসছি, পরপর এগুলো আমরা জানব। এবার সালোক সংশ্লেষের সংজ্ঞাটা হলো, এবার সালোক সংশ্লেষ সম্পর্কিত কিছু বিষয়। সালোক সংশ্লেষের এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে জল এবং ক্লোরোফিল, সূর্যালোকের উপস্থিতি, এটা ওটা সমস্ত কিছু, সমস্ত বিক্রিয়া, পুরো যে প্রসেসটা, পুরো পদ্ধতিটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোক দশা, আর একটা অন্ধকার দশা। একটা আলোক দশা এবং অন্যটা অন্ধকার দশা, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এই অন্ধকার দশাটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথমেই অন্ধকার দশাটা উপস্থিতি প্রথম তিনি লক্ষ্য করেন, বা তিনি প্রথমেই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে অন্ধকার দশা বলে একটা প্রসেস রয়েছে, সালোক সংশ্লেষের অন্তর্গত একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে অন্ধকার দশা। এটা প্রথম ব্ল্যাকম্যান বলেছিলেন। তো এটাকে সেই কারণে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়, অন্ধকার দশাটাকেই ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। তো আলোক দশাটাই বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন অংশ রয়েছে, সেটা আমরা আসবো। আর এটা যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দেখেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। অন্ধকার দশাটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। আর সালোক সংশ্লেষ এই শব্দটা প্রথম কে ব্যবহার করেন, এইটা গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষ শব্দটা প্রথম ব্যবহার করছেন বিজ্ঞানী বার্নেস। সালোক সংশ্লেষ কথাটা ব্যবহার করছেন প্রথমবারের জন্য বিজ্ঞানী বার্নেস। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফাইনালি যেটা তৈরি হচ্ছে, অক্সিজেন তো হচ্ছেই, তার সাথে গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজ C6H12O6, গ্লুকোজের সংকেত। এবং এটা কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ, কারণ অঙ্গার বা কার্বনকে অঙ্গার বলা হয় বাংলাতে। তো সেই অঙ্গার থেকেই এই গ্লুকোজটা তৈরি হচ্ছে, এটা গ্লুকোজের সংকেত। এই কারণে সালোক সংশ্লেষের আরেকটা নাম হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ, কারণ কার্বনটাই থেকে এই গ্লুকোজটা তৈরি হচ্ছে, কার্বন থেকেই গ্লুকোজ তৈরি হচ্ছে। এখানে কার্বন পরমাণু রয়েছে C6। আচ্ছা, তো অঙ্গার আত্তীকরণ বলা হলো, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর কি কি বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষের পার্টিকুলার স্থান যদি বলা হয়, সেটা হচ্ছে মেসোফিল কলার কোষে। মেসোফিল কলা যেটা পাতায় মূলত থাকে, তার মধ্যে
কোষে তার এই কলার যে কোষ, মেসোফিল কলার যে কোষ, সেখানে সালোকসংশ্লেষ প্রসেসটা হচ্ছে। আর কিছু উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়, কিছু উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়, যেমন গুলঞ্চ, গুলঞ্চ, আর হচ্ছে কিছু অর্কিড আছে যাদের মূলে সালোকসংশ্লেষ হয়। আর কিছু কিছু গাছের কাণ্ডতেও সালোকসংশ্লেষ হয়ে থাকে, কিছু কিছু গাছের কাণ্ড আছে যেখানে সালোকসংশ্লেষ হয়। সেগুলো কোনগুলো? পুঁই, ফণিমনসা, লাউ, কুমড়ো, এদের কাণ্ডেতেও সালোকসংশ্লেষ হয়ে থাকে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু প্রাণী রয়েছে যারা সালোকসংশ্লেষ করতে পারে। কিছু এককোষী জীব রয়েছে, কিছু এককোষী জীব রয়েছে যারা সালোকসংশ্লেষ করতে পারে, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা, ইউগ্লিনা, ক্রাইসামিবা, এরাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে এবং এরা কিন্তু এককোষী জীব, এককোষী প্রাণী। এরা শুধু জীব বললে হবে না, এটা হচ্ছে প্রাণী, এককোষী প্রাণী। এরা উদ্ভিদ নয়, এরা প্রাণী, তাও এরা সালোকসংশ্লেষ করতে পারে। ইউগ্লিনা আর ক্রাইসামিবা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আর কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা সালোকসংশ্লেষ করতে পারে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা সালোকসংশ্লেষ করতে পারে, যেমন রোডোস্পাইরিলাম, আর হচ্ছে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম এবং রোডোসিউডোমোনাস। তো গুরুত্বপূর্ণ এই দুটো, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরা হচ্ছে ব্যাকটেরিয়া, এরা কিন্তু ব্যাকটেরিয়া। স্যার পরেরটা কি বললেন? রোডোসিউডোমোনাস, এরা কিন্তু ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরা ক্লোরোফিল থাকে না, সবার ক্লোরোফিল থাকে না, কিছু আছে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা, এবার স্যার দুটো ব্যাকটেরিয়ার নাম কি বললেন? রেডোস্পাইরিলাম আর রোডোসিউডোমোনাস, এই যে আমি এখানে লিখেছি, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ। তো এরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আমি যেগুলো বলছি। আচ্ছা, এবার কিছু উদ্ভিদ আছে যারা সালোকসংশ্লেষ করতে পারে না, যেমন স্বর্ণলতা, স্বর্ণলতা এরা সালোকসংশ্লেষ করতে পারে না। আর রয়েছে মনোট্রোপা, এরাও সালোকসংশ্লেষ করতে পারে না। পরাশ্রয়ী উদ্ভিদ, অন্য উদ্ভিদের উপর জন্মায়, সেখান থেকে তারা পুষ্টি সংগ্রহ করে, এরা নিজেরা সালোকসংশ্লেষ করতে পারে না। আর সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার থাকলে সালোকসংশ্লেষটা ভালো হয়। সেটা হচ্ছে 25 ডিগ্রি থেকে মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আদর্শ, মানে এরকম টেম্পারেচার থাকলে সালোকসংশ্লেষটা ভালো হয়। এরকম নয় যে একেবারে এর থেকে টেম্পারেচার কমে গেলে সালোকসংশ্লেষ আর হয় না, এরকম নয়, হারটা কমে যায়, কিছুটা কম হয়, সেই হারে হয় না, কিন্তু এরকম থাকলে টেম্পারেচারটা সালোকসংশ্লেষ ভালো হয়। এবার আসবো সালোকসংশ্লেষ প্রসেসটা কিভাবে হয় সেটা আমরা জানব। প্রথমেই বলেছি সালোকসংশ্লেষ যে পুরো প্রক্রিয়াটা, সেটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। একটা হচ্ছে আলোক দশা,
অন্ধকার দশা। আলোক দশাটা এই যে কোরোপ্লাস্ট, তার মধ্যে গ্রানা বলে একটা জায়গা রয়েছে, একটা অংশ রয়েছে কোরোপ্লাস্টের মধ্যে, সেইখানে আলোক দশাটা হয়। আর অন্ধকার দশাটা হয় স্ট্রোমা। স্ট্রোমা, গ্রানাতে আলোক দশা এবং স্ট্রোমাতে অন্ধকার দশা। এটাতে বহুবার প্রশ্ন এটা এখান থেকে আসে যে কোরোপ্লাস্টের কোন অংশে আলোক দশা দেখা যায় আর কোন অংশে অন্ধকার দশা দেখা যায়। তো এবার আলোক দশাতে কি হয়, নামটা থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিটা প্রয়োজন। সূর্যের উপস্থিতিটা প্রয়োজন। সূর্যের উপস্থিতি কেন প্রয়োজন? কারণ পাতার মধ্যে যে ক্লোরোফিলটা থাকে, সেই ক্লোরোফিলটা কিন্তু অ্যাক্টিভেট হয় সূর্যের আলোতে। সূর্যের আলো পড়লো পাতার ওপর, মূলত পাতা বা যেখানে সব কোরোপ্লাস্ট আছে সেখানেই সূর্যের আলোটা পড়লো এবং কোরোপ্লাস্ট যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল। কোরোপ্লাস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে কি করলো, এই যে জলটা যেটা জাইলেমের মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছেছিল, সেই জলটা ভেঙে যাচ্ছে। জলটা ভেঙে যাচ্ছে, এইচ প্লাস আর ও এইচ মাইনাস এরকম আয়নে ভেঙে যাচ্ছে জলটা। তো এটাই হচ্ছে মানে সূর্যের আলোর উপস্থিতির সুবিধাটা, বা কেন সূর্যের আলোর উপস্থিতিতেই সূর্যালোকটা মানে কোরোপ্লাস্টটা কাজটা শুরু করে। তার কারণ হচ্ছে সূর্যের আলো যখন পড়লো তখন কোরোপ্লাস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গিয়ে এই জলটা ভেঙে যাচ্ছে। এবং এই যে প্রসেসটা বিজ্ঞানী হিল প্রথম লক্ষ্য করেছিলেন, যে জলটা এরকম ভেঙে যাচ্ছে আলোক দশার প্রথমেই, এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। হিল বিক্রিয়া অর্থাৎ এই জলের যে বিশ্লেষণ, এটাকেই বলা হচ্ছে হিল বিক্রিয়া। জলটা ভেঙে যাচ্ছে, এইচ প্লাস আর ওএইচ আয়নে ভেঙে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে পাতার মধ্যেই অলরেডি একটা যৌগ উপস্থিত থাকে, সেটা হচ্ছে এনএডিপি। এনএডিপি সেইখানে তার সাথে এই এইচ প্লাসটা যোগ হয়ে যায়। এই যে এইচটা তৈরি হয়েছে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন যেটা তৈরি হয়েছে, এর মধ্যে থেকে এই এইচ প্লাসটা এনএডিপিএস এইচ এর সাথে যুক্ত হয়ে গিয়ে এনএডিপিএইচ তৈরি করে। এনএডিপিটা পাতার মধ্যেই থাকে, সেটার থেকে তৈরি হচ্ছে এনএডিপিএইচ। এবং গ্রানাতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি। এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। প্রথমে হলো হিল বিক্রিয়া, হলো জলটা ভেঙে গেল, তারপরে এনএডিপিএইচ এর সাথে এই এইচটা যোগ হয়ে গিয়ে এনএডিপিএইচ প্লাস তৈরি হলো। তারপরে এই যে এডিপি রয়েছে, এডিপি থেকে তৈরি হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি তৈরি হয়। এই যে অণুটা তৈরি হলো, স্যার কি বললেন? অ্যাডিনোসিন এটিপির ট্রাইফসফেট। ফুল ফর্মটা? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আলোক দশাতেই হচ্ছে, মনে রাখতে হবে। এটিপি তৈরি হচ্ছে আলোক দশাতেই। এটিপিটা এমন একটা অণু যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। শক্তি
সঞ্চিত থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, শক্তি সঞ্চিত থাকে এর মধ্যে। তো আমরা দেখেছিলাম কোষে, আচ্ছা প্রশ্ন এখানে আমি কিছু জিজ্ঞাসা করি কোষটা থেকে, কোষের শক্তিঘর কাকে বলে? স্যার স্যার মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, কেন বলে? কারণ এটিপি তৈরি হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই এটিপির কথাই আমি বলছি, এটিপি তৈরি হচ্ছে এবং এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। আর একটা জিনিস বলেছিলাম, আমাদের হৃৎপেশি মানে হৃৎপিণ্ডের যে পেশি সেটা ক্লান্ত হয় না কেন? হৃৎপিণ্ড সবসময়তেই কাজ করে যাচ্ছে, ঘুমের মধ্যেও কাজ করে, সবসময়তেই করে, সারা জীবন করে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে করে। কেন থামে না কেন, বা তার থামার প্রয়োজন কেন হয় না? কি এমন আছে তার মধ্যে? হৃৎপেশির মধ্যে, স্যার এটিপির কারণে। হ্যাঁ এটিপি তো আসছে, মূল বিষয়টা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওই যে হৃৎপেশি আছে, হৃৎপেশির মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া থাকা মানেই সেখানে এটিপি তৈরি হবে, শক্তি তৈরি হবে, এনার্জি তৈরি হবে। সেই কারণে হৃৎপেশি কখনোই ক্লান্ত হয় না, ঠিক আছে? আর এখানে আমি এই এটিপিটা থেকেই এলো বিষয়টা, যে এটিপি শক্তি এর মধ্যে সঞ্চিত থাকে। এই যে এটিপি তৈরি হয়ে গেল ফাইনালি, এটাই হচ্ছে আলোক দশার শেষ পর্যায়ে। আলোক দশার শেষ পর্যায়ে এটিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এইবার আর এখানে সূর্যের আলোর কোনো প্রয়োজন হচ্ছে না। বেসিক্যালি প্রথমেই সূর্যের আলোটা দরকার হয় ওই ক্লোরোফিলটা যাতে অ্যাক্টিভেট হয়ে যায়, মানে ঘুম থেকে ওঠার মতো বিষয়টা। সূর্যের আলো পড়লো, ক্লোরোফিলটা উত্তেজিত হয়ে গিয়ে, মানে আলোর মধ্যে যে ফোটন কণা থাকে, আলোর মধ্যে ফোটন কণা থাকে সূর্যের আলোতে, সেই ফোটন কণা শোষণ করা মাত্র ক্লোরোফিলটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে গিয়ে জলটাকে ভেঙে দেয়, যেটা অলরেডি পাতার মধ্যে চলে এসেছিল, জাইলেম নিয়ে এসেছিল, সেটা ভেঙে যায়, যেটাকে আমরা বলছি হিল বিক্রিয়া। এবং তারপরেই পাতার মধ্যেই থাকে এডিপি আর এনএডিপি, এরা পাতার মধ্যেই থাকে। এনএডিপিএইচ তৈরি হয়, ফাইনালি এটিপি থেকে এটিপিটা তৈরি হয়ে যায়, এবং এটাই হচ্ছে আলোক দশার শেষ পর্যায়ে। যখন এটিপি তৈরি হয়ে গেল, এখানে আমরা বলতে পারি আলোক দশাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছে অন্ধকার দশা। অন্ধকার দশাতে আর সূর্যের আলোকের কোনো প্রয়োজন হচ্ছে না, এবং ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে এতক্ষণ যা ঘটনা চলছিল সব চলছিল ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে। আলোক দশা পুরো প্রসেসটাই ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে চলছিল। এইবার চলে আসছে সব স্ট্রোমার মধ্যে। স্ট্রোমার মধ্যে কি হচ্ছে? স্ট্রোমার মধ্যে অনেক কিছু থাকে, মানে পাতার মধ্যেই থাকে RUBP, এটাকে বলা হচ্ছে রিবিউলোজ বিসফসফেট। রিবিউলোজ বিসফসফেট RUBP, এটাও পাতার মধ্যেই থাকে, স্ট্রোমার মধ্যেই থাকে। আর ওই যে NADPH তৈরি হয়েছিল এর আগে, যেটা তৈরি হয়েছিল, আর ATP ছিল, এই সব কিছু মিলে প্লাস কার্বন ডাই অক্সাইড যেটা নিয়েছিল সেটাও এখানে যোগ হয়। RUBP জাস্ট এই প্রসেসটাতে হেল্প করে। RUBP এই প্রসেসটাতে হেল্প করে। NADPH, ATP, কার্বন ডাই অক্সাইড এগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ফাইনালি গ্লুকোজ তৈরি করে। আর RUBPটা এই পুরো প্রসেসটার মধ্য দিয়ে যাওয়ার পর আবার RUBP তৈরি হয়ে যায় চক্রাকার পদ্ধতিতে। RUBPটা মিলে যায়, এদের সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, আমি সেগুলো এখানে ডিটেলসে বলছি না, সেগুলো বলা প্রয়োজনও নেই, অনেক জটিল একটা রাসায়নিক প্রক্রিয়া রয়েছে। তো সেই RUBP এদের সাথে মিলেমিশে প্রথমে বিভিন্ন রকম
উৎপন্ন হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, কিন্তু ফাইনালি আবার সেটা আরইউবিপি তৈরি করে ফেলে। শেষ পর্যন্ত আরইউবিপি থেকে আবার আরইউবিপি তৈরি হয়ে যায়, রিবিলোজ বিসফসফেটটা তৈরি হয়ে যায়। তো এই যে চক্রাকার পদ্ধতি, এই চক্রাকার পদ্ধতিতে হচ্ছে বলে আরইউবিপি থেকে আবার আরইউবিপি তৈরি হয়ে যাচ্ছে বলে এটাকে আমরা একটা চক্রাকার প্রসেস বলছি, এবং এইটাকে বলা হচ্ছে ক্রেবস চক্র। সরি, ক্রেবস চক্র নয়, এটা কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে আরইউবিপি থেকে আবার আরইউবিপি তৈরি হয়ে যাচ্ছে। এটা জিজ্ঞাসা করা হয় যে আরইউবিপি থেকে পুনরায় আরইউবিপি উৎপাদন পদ্ধতি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেলভিন চক্র। কেলভিন এটা কোরেল্লা নামক একটা শৈবাল, তার মধ্যে এই প্রসেসটা তিনি প্রথম লক্ষ্য করেছিলেন। এই জন্যে এটাকে বলা হচ্ছে কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এটা প্রথম লক্ষ্য করেছিলেন, এটা মনে রাখতে হবে, কেলভিন চক্র। আর যেটা বললাম, এই পুরো অন্ধকার দশাটা লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। সেই কারণে এই পুরো অন্ধকার দশাটাকেই ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। অন্ধকার দশাটাকেই ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। তো এখানে এই ইনফরমেশানগুলো মনে রাখতে হবে, প্রসেসটা এইভাবে চলছে, এটা মনে রাখতে হবে। আর তাহলে কি কি হলো? প্রথমে হচ্ছে হিল বিক্রিয়া, জল আর ওএইচ, জলটা ভেঙে গেল এইচ প্লাস ওএইচ মাইনাস আয়নে। আলোক দশার মধ্যে প্রথমে হিল বিক্রিয়া হচ্ছে। আর এখানে এই কেলভিন চক্রটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, কেলভিন চক্র। এবং ব্ল্যাকম্যান এটা প্রথম লক্ষ্য করেছিলেন, এটা গ্রানা অঞ্চলে হচ্ছে আর এটা স্ট্রোমা অঞ্চলে হচ্ছে। তো এই কটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি উৎপন্ন হচ্ছে কি? গ্লুকোজ এবং অক্সিজেন। কিভাবে হচ্ছে আমরা ফর্মুলাটা একটু দেখে নেব। সালোক সংশ্লেষের যে ফর্মুলাটা রয়েছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টা কীভাবে আসছে। 6CO2, কার্বন ডাইঅক্সাইড থেকে 12H2O, জল, সূর্যালোকের উপস্থিতি আর ক্লোরোফিল কি তৈরি করছে? গ্লুকোজ, C6H12O6 মানে গ্লুকোজ, আর হচ্ছে 6H2O জল তৈরি হচ্ছে, আর 6O2 অক্সিজেন তৈরি হচ্ছে। ফাইনালি প্রসেসটার মধ্য দিয়ে গিয়ে এই তিনটে জিনিস তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। ওই যে অন্ধকার দশার শেষে তৈরি হচ্ছে গ্লুকোজ, জল আর অক্সিজেন। এখানে কার্বন ডাইঅক্সাইড ছিল, এটা ছিল জল। তো এইভাবে আমরা সালোক সংশ্লেষ প্রসেসটাকে ব্যাখ্যা করতে পারি। এবার এখানে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এখানে জারণ আর বিজারণ দুটোই একসাথে হচ্ছে। জারণ বিজারণ দুটোই একসাথে হচ্ছে, জল জারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। জল জারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। এই জন্যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। জারণ বিজারণ প্রক্রিয়াও বলা হচ্ছে সালোক সংশ্লেষকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে গ্লুকোজটা তৈরি হলো, যেটা প্রথমে বলছিলাম, গ্লুকোজ তৈরি হয় কিন্তু গ্লুকোজ হিসেবে থাকে না শরীরে, গ্লুকোজটা সরল ফর্ম। তো গ্লুকোজ থেকে কি হয়ে যায়? শ্বেতসার। উদ্ভিদের দেহ থেকে একটা
উৎসেচক নির্গত হয়, উৎসেচক বের হয়, তার ফলে গ্লুকোজটা পরিণত হয় শ্বেতসার বা স্টার্চে পরিণত হয়। তারপর সেটা উদ্ভিদ তার শরীরের মধ্যে সঞ্চয় করে রাখে স্টার্চ হিসেবে। মানে এটা প্রশ্ন জিজ্ঞাসা করা যে কোন ফর্মে এটা জমা রাখে, তো স্টার্চ বা শ্বেতসার ফর্মে এই উৎপন্ন খাদ্য বা গ্লুকোজটাকে উদ্ভিদ তার শরীরে সঞ্চিত করে রাখছে, এবং তার যখন প্রয়োজন হচ্ছে আবার অন্য উৎসেচক ক্ষারিত হচ্ছে, অ্যামাইলেজ বলে একটা উৎসেচক ক্ষারিত হয়, সেটা আবার এই শ্বেতসারটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তো এভাবে খাদ্য তৈরি হয় এবং সঞ্চিত হয়, এবং উদ্ভিদের যে শুষ্ক ওজন সেটা বাড়ে। সে কারণে যেটা প্রথমেই বললাম, এটা একটা উপচিতি বিপাক প্রক্রিয়া। আর যে প্রক্রিয়াতে ওজনটা কমছে সেটাকে অপচিতি বিপাক ক্রিয়া বলা হয়। অপচিতি যেমন শ্বসন একটা অপচিতি বিপাক, সেটা আমরা পরে জানব, শ্বসন প্রক্রিয়া। তো এই প্রসেসের মাধ্যমে পুরো ঘটনাটা হয়ে থাকে। এবার আমাদের আরও কিছু ইনফরমেশান এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যেখান থেকে প্রশ্ন হয়, সেগুলো একটু জানতে হবে। এটা আমরা মূল প্রসেসটা, হ্যাঁ বলুন। স্যার বলছি, আপনি যে বললেন জল জারিত হয়, আর কি একটা যেন বললেন? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, ঠিক আছে। অর্থাৎ জলের মধ্যে অক্সিজেনটা আসে আর কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেনটা বেরিয়ে যায়, ঠিক আছে। জারণ আর বিজারণ দুটো একই সাথে হচ্ছে, এই কারণে এটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে। স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো বলুন। স্যার, যে বলছিলাম 6CO2 plus 12H2O। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। স্যার, বলছিলাম এই যে সূত্রটায় 6CO2 হ্যাঁ plus 12H2O, হ্যাঁ তাহলে আমরা কি এটা বলতে পারি যে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জল, হ্যাঁ এটা বলতে পারি না? হ্যাঁ বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। ওটার জন্যই আর কি, যে 6 আর 12 এর ব্যাপারটা। হ্যাঁ 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 ওটা ঠিক আছে, ওটা বলাই যায়। আচ্ছা, এবার সালোক সংশ্লেষকারী আরও দুটো ব্যাকটেরিয়া রয়েছে। একটা হচ্ছে ক্লোরোবিয়াম আর একটা হচ্ছে ক্রোমাশিয়াম। ক্লোরোবিয়াম আর ক্রোমাশিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে সালোক সংশ্লেষ হয়। এখানে অক্সিজেন গ্যাস তৈরি হয় না। ব্যাকটেরিয়ার মধ্যে যদি সবুজ অংশ থাকে, ক্লোরোফিল যদি থাকে, তাহলে সেখানে সালফার তৈরি হয়, এখানে অক্সিজেনটা তৈরি হয় না। এই যে ক্লোরোবিশিয়াম এবং ক্রোমাশিয়াম, ক্লোরোবিয়াম এবং ক্রোমাশিয়াম, এদের শরীরে যখন সালোক সংশ্লেষ হচ্ছে সেখান থেকে অক্সিজেন তৈরি হয় না, সালফার তৈরি হয় এবং তাদের শরীরে সঞ্চিত থাকে। যাই হোক, নাম দুটো মনে রাখতে হবে, এবং এদের শরীরেও ক্লোরোফিল থাকে বলে এরা করতে পারে। যেমন ব্যাকটেরিয়া, আমি কোষ পড়ানোর সময় বলেছিলাম, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু কোষ প্রাচীর থাকে, যেটা গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদের সাথে কিছুটা মিল রয়েছে, কারণ কোষ প্রাচীর তো প্রাণী দেহে থাকে না, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে। তো যাই হোক, এরা এইভাবে প্রসেসটা করে থাকে। সালোক সংশ্লেষ কোন রঙের আলোতে সবচেয়ে বেশি ভালো হয়? আমরা জানি যে আমাদের সূর্যের যে আলো রয়েছে সেটা 7টা রঙের মিশ্রণ, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, যাকে বেনিয়া সহকলা বা ভিবগিওর বলা হয়। সেই 7টা রঙের মধ্যে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল আর নীল রঙের আলোয়। সালোক সংশ্লেষটা ভালো হয়। আর কম হয় কোথায়? সবুজ রঙের আলোতে।
সবুজ রঙের আলোতে কম হয়, সালোক সংশ্লেষের হারটা কমে যায় সবুজ রঙের আলোতে। মানে লাল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, সবচেয়ে বেশি সক্রিয় থাকে, আর সবুজ আলোতে সবচেয়ে কম হয়। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, সেটা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু, কম্পেনসেশন পয়েন্ট। এটা কি? যখন উদ্ভিদ যতটা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, CO2 কার্বন ডাইঅক্সাইড যতটা নিচ্ছে ততটাই CO2 ত্যাগ করছে, যতটা নিচ্ছে ততটাই ত্যাগ করছে। কারণ নেয় কখন? সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড নেয়, আবার উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কিন্তু ত্যাগও করে। আমরা যেরকম কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, উদ্ভিদও সেরকম কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তার শ্বসনের ফলে, তার দেহে বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেটা কিন্তু সে ত্যাগও করে। তো যখন নিচ্ছে এবং ত্যাগ করছে এর হারটা যখন সমান হয়, তখন সেটাকে বলা হয় কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু। অর্থাৎ যতটা এলো ততটাই গেল, এই কারণে এটাকে বলা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু। ঠিক আছে, কম্পেনসেশন পয়েন্ট। আর যেটা কেলভিন চক্র, কেলভিন চক্রে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। কেলভিন চক্র যেটা বললাম, আরইউবিপি থেকে আবার আরইউবিপি তৈরি হচ্ছে। আরইউবিপি তৈরি হওয়ার সাথে সাথে সেখানে একটা অ্যাসিড তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। যার মধ্যে 3টে কার্বন পরমাণু থাকে। এই জন্যে এই প্রসেসটাকে C3 চক্র বলা হয়। মানে কেলভিন চক্রটাকে, এটাকে C3 চক্র বলা হচ্ছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড যার মধ্যে কার্বন পরমাণু থাকছে 3টে, এই কারণে এটাকে C3 চক্র বলা হচ্ছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ ক্লোরোফিলটা উদ্ভিদদেহে ক্লোরোফিল ঠিকভাবে তৈরি হতে গেলে বা ক্লোরোফিলের সুস্বাস্থ্যের জন্য একটা মৌল প্রয়োজন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের যদি অভাব হয়, স্যার একবার রিপিট করবেন। ক্লোরোফিল ভালোভাবে তৈরি হওয়ার জন্য উদ্ভিদদেহে ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। ঠিক আছে, ম্যাগনেসিয়াম যৌগ যেটা মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করে, ম্যাগনেসিয়াম, যেটাকে আমরা Mg বলি, ম্যাগনেসিয়াম, এটা ক্লোরোফিল তৈরির জন্য একান্ত প্রয়োজনীয়। যদি কোনো মাটিতে বা উদ্ভিদ দেহ, যদি উদ্ভিদ ম্যাগনেসিয়াম শোষণ করতে না পারে বা মাটিতে যদি ম্যাগনেসিয়াম না থাকে, তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, অর্থাৎ ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। একে বলা হচ্ছে ক্লোরোসিস। এটা উদ্ভিদের একটা রোগ, এই রোগটাকে বলা হয় ক্লোরোসিস।
ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা জিজ্ঞাসা করা হয় ঘুরিয়ে যে ক্লোরোফিলের মধ্যে কোন যৌগটা থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে পাতা কিন্তু হলুদ হয়ে যায়। উদ্ভিদ যদি ম্যাগনেসিয়াম না গ্রহণ করে পাতা হলুদ হয়ে যায়, এবং এই যে রোগটা, এটাকে বলা হচ্ছে ক্লোরোসিস। স্যার হ্যাঁ, স্যার নাইট্রোজেনের অভাবে তো পাতা বিবর্ণ ও হলুদ হয়ে যায়। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আচ্ছা, আমার কথাটা কি মানে পরিষ্কার শোনা যাচ্ছে না? আমার কথা যাচ্ছে, স্যার হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে একটু ব্রেক মাঝে মাঝে করে। স্যার একটু ক্র্যাক। স্যার নেটের প্রবলেম এটা। হ্যাঁ, এটা নেটওয়ার্কের কিছু প্রবলেম রয়েছে। আজকে তো ঝড় বৃষ্টিও হয়েছে কিছুটা, হয়তো সেজন্য হতে পারে। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর প্রশ্ন এই জায়গাটা জিজ্ঞাসা করা হয়, অনেকবার প্রশ্ন এসেছে এই জায়গাটা থেকে যে ক্লোরোফিলের মধ্যে কি থাকে। তো এই ম্যাগনেসিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং ক্লোরোসিস রোগটাও জিজ্ঞাসা করা হয় যে বিষয়টা কি। তো ক্লোরোসিস হচ্ছে উদ্ভিদের পাতা যখন ম্যাগনেসিয়ামের অভাবে হলুদ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্লোরোসিস। তো ইনফরমেশনগুলো মনে রাখতে হচ্ছে। আর যেটা বললাম, ওই আলো, যেটা লাল আলো এবং নীল আলোতে সালোক সংশ্লেষ খুব ভালো হয়, এবং সবুজ আলো সালোক সংশ্লেষ হার কমিয়ে দেয় বা হারটা কম হয়। ওকে, এ বিষয়ে আর কিছু প্রশ্ন আছে? সালোক সংশ্লেষ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ, বলছি এই স্ট্রোমা দশাটাও কি ব্ল্যাকম্যান মানে সৃষ্টি করেছেন? সৃষ্টি কেন করবেন, উনি লক্ষ্য করেছেন যে আচ্ছা, অন্ধকার দশাটা, স্ট্রোমা তো দশা নয়, স্ট্রোমা একটা জায়গা যেখানে ওই বিক্রিয়াগুলো হচ্ছে পাতার মধ্যেই, ক্লোরোফিলের মধ্যেই। গ্রানার মধ্যে হচ্ছে আলোক প্রসেসটা, আলোক দশার যা যা বিক্রিয়া সেটা গ্রানার মধ্যে হচ্ছে, অন্ধকার দশার যা বিক্রিয়া সেটা হচ্ছে স্ট্রোমার মধ্যে। আর এই যে বিক্রিয়া হচ্ছে, এটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথমবার দেখেছিলেন, ফার্স্ট টাইম উনি বলছেন যে এরকম একটা প্রসেস হয়। তো তার নাম অনুযায়ী সেই জন্যে বলা হচ্ছে এটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়া। ঠিক আছে, এটা হলো। স্যার হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে একটু আগে বললেন না এনএডিপি এর বিজারণ এর ফলে যে এনএডিপিএইচ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? ওই যে এইচ প্লাস আয়নটা যেটা ভেঙে গেছিল জলটা, ওটা ডিপিএইচ এর সাথে যোগ হয়ে গিয়ে এনএডিপিএইচ তৈরি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ। এর মধ্যে এবার রাসায়নিক বিক্রিয়া অনেক রকম রয়েছে, যেটা এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। এগুলো একেবারেই যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভেতরে অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেটা ওই আরইউবিপি থেকে আবার কি করে আরইউবিপি হচ্ছে, অনেক জটিল প্রসেস রয়েছে একটা কেমিক্যাল, সে কেমিক্যাল ফর্মুলা দেওয়া প্রসেস, সেগুলো আমাদের এখানে একেবারেই প্রয়োজন নেই। সুতরাং আমি ওই জায়গাটাতে যাচ্ছি না। আমি এর আগে কোষ অংশটা পড়িয়েছিলাম, তো সেখান থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণুটা, কোষের মধ্যে কোন অঙ্গাণুটা কার্যকরী ভূমিকা নিচ্ছে কোষ বিভাজনের সময়? সে ক্রোমোজোম। না, স্যার নিউক্লিয়াস। স্যার মাইটোসিস। কোনোটাই হলো না। কোষের মধ্যে একটা জাইলেম।
কোষের কোষ আমি কোষে চলে এসেছি, কোষ থেকে কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব। কোষের মধ্যে একটা অঙ্গাণু রয়েছে যেটা কোষ বিভাজনের সময় সাহায্য করে, সেই অঙ্গাণুটার নাম কি? স্যার স্যার নিউক্লিয়াসটা মাইটোকন্ড্রিয়া। হবে না? না, স্যার মাইটোকন্ড্রিয়া। না, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি করে সেন্ট্রোজোম, ঠিক আছে? বাকি সবাই তো বিভাজিত হয়, নিউক্লিয়াসও বিভাজিত হয়, সাইটোপ্লাজমে যা যা আছে সকলে বিভাজিত হয়, কিন্তু সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেম তন্তু তৈরি করা। বেম তন্তু তৈরি করা, যেটা মেটাফেজ দশায় হয়। মেটাফেজ দশায় বেম তন্তু তৈরি হয়। কি কি দশা আছে? মেটাফেজ তো বললাম, কি কি দশা আছে কোষ বিভাজনে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। হ্যাঁ, একদম। তো মেটাফেজের মধ্যে, মেটাফেজ দশাতে সেন্ট্রোজোম বেম তন্তু তৈরি করে। আর এটা হচ্ছে, এগুলো কিন্তু ক্যারিওকাইনেসিসের দশা। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের যে বিভাজন, এই যে চারটে দশা, সেটা নিউক্লিয়াসের বিভাজনের দশা, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজম যে বিভাজন হয় সেটা সাইটোকাইনেসিস। এটা খুব সিম্পল প্রসেস, কিন্তু নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তখন এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ এটা আসছে। এগুলো সব নিউক্লিয়াস বিভাজনের প্রসেস। ওকে, আর সাইটোপ্লাজম যখন বিভাজিত হচ্ছে, তো সাইটোপ্লাজমের মধ্যে যা যা আছে সেটা মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, লাইসোজোম, গলগি বডি, যত যা আছে সব সেখানে তারা ডাবল হয়ে যাচ্ছে, মানে ডিভিশন হয়ে যাচ্ছে, বিভাজন হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয় পর্দাটা অদৃশ্য হয়ে যাচ্ছে প্রোফেজ দশায়। মেটাফেজ দশায় বেমতন্তু তৈরি হচ্ছে। তারপরে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমটা বিভিন্ন আকৃতি ধারণ করছে, ভি, জে, এল এরকম শেপ ধারণ করছে। এটা জিজ্ঞাসা করা হয় কোন দশায় এরকম আকৃতি হয়, সেটা অ্যানাফেজ। অ্যানাফেজটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা, সবচেয়ে অল্প সময়ের জন্য অ্যানাফেজটা হয়। আর লাস্ট হচ্ছে টেলোফেজ। টেলোফেজে দুদিকে বেমতন্তুর দুধারে চলে যায়, দুটো ভাগ হয়ে যায় এবং আস্তে আস্তে নিউক্লিয় পর্দা ফিরে আসে, দুটো দুদিকে আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। আরেকটা জিনিস বলেছিলাম, একটা দশা আছে কোষে, সেই দশা যদি চলে আসে তাহলে আর কোষ বিভাজিত হয় না, সেই দশাটার নাম কি? স্যার স্নায়ু কোষ। G0 দশা। G0 দশা, এক্স্যাক্টলি। G0 যদি চলে আসে তাহলে আর কোষ বিভাজিত হয় না। আচ্ছা, আমাদের শরীরে কোন কোষ বিভাজিত হয় না? স্নায়ু কোষ। স্নায়ু কোষ। স্নায়ু কোষ। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না। ওকে, তো এখানটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কোষের আত্মঘাতী থলি কাকে বলে? স্যার লাইসোজোম। লাইসোজোমকে। কেন? লাইসোজোমকে। কেন বলে? কোষের মধ্যে যদি খারাপ কিছু হয় তাহলে লাইসোজোম সেটাকে ধ্বংস করে দেয়। খারাপ কিছু বলতে? মানে কোষের মধ্যে যদি কিছু প্রবেশ করে, বাইরে থেকে কিছু প্রবেশ করলো যেটা কোষকে ক্ষতি করছে সেটা, বা কোষের মধ্যেকার যদি কোনো অঙ্গাণু, সেই অঙ্গাণুটা যদি ক্ষতিগ্রস্ত হয় বা তার কার্যকলাপে কিছু গণ্ডগোল হয়, সেই অঙ্গাণুটা খারাপ হয়ে গেছে, সে একটা আর কাজ করতে পারছে না, তাকে অপ্রয়োজনীয় জিনিস সেটাকে ধ্বংস করে দেয়। সেজন্য নিজেরই কোষের মধ্যে সে করছে বলে তাকে বলা হচ্ছে আত্মঘাতী থলি।
উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মূল তফাৎটা কোথায়? স্যার উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে। হুম স্যার উদ্ভিদ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত হ্যাঁ থাকে আর প্রাণী কোষে কোষ প্রাচীর হ্যাঁ থাকে না। হ্যাঁ স্যার উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে যেমন প্লাস্টিক সেন্ট্রোজোম থাকে, থাকে না, প্রাণী কোষে থাকে প্রাণী না। কোষে সেন্ট্রোজোম থাকে। প্লাস্টিকটা শুনতে পেলাম, আর একটা কি বললেন? স্যার উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। হ্যাঁ স্যার আরেকটা যেমন উদ্ভিদ কোষে লাইসোজোম অনুপস্থিত থাকে আর প্রাণী কোষে যেমন থাকে। ঠিক আছে। মোটামুটি কোষ থেকে এই প্রশ্নগুলি আসতে দেখা যায়। আচ্ছা, উদ্ভিদ কোষে যে গলগি বডি থাকে সেটাকে কি বলা হয়? একটা নাম আছে, ডিকটিওজোম। ডিকটিওজোম। আর কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করতে পারে কোন অঙ্গাণু? রাইবোজোম। রাইবোজোম। স্যার রাইবোজোম করতে পারে। ঠিক আছে। বংশগতির ধারক বাহক বলা হয় কোন অঙ্গাণুকে? স্যার জিনকে। জিনকে বেসিক্যালি ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে জিনটা থাকে। সবচেয়ে বড় কোষ পৃথিবীর মধ্যে যদি দেখা হয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ? কোষ প্রাচীর ডিম। হুম স্যার সব থেকে বড় কি ডিম স্যার? হুম হুম ঠিক আছে। আর সবচেয়ে ছোট? মাইক্রোপ্লাজমা লেড লাইট। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। গোলগি স্যাক্টিকাম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ঠিক আছে, ওকে। ঠিক আছে, হ্যালো মোটামুটি। স্যার। হ্যাঁ, স্যার বেম তন্তু গঠনটা একটু ডিসকাস করেন না অল্প সংক্ষেপে। বেমতন্তু সেন্ট্রোজোম তন্তুটা তৈরি করে, ঠিক আছে। এরকম তন্তুটা এরকম হয়, প্রথমে ক্রোমোজোমটা এখানে থাকে, ক্রোমোজোমটা এরকম থাকে, তারপরে সেটা আস্তে আস্তে মানে ল্যাটাই যেমন সুতো গুটিয়ে নেয়, সেন্ট্রোজোমটা এরকম দুদিকে থাকে। ল্যাটাই যেমন সুতো গুটিয়ে নেয়, এখানেও ঠিক সেরকমই একদিকে ক্রোমোজোমগুলো চলে যায়। তারপরে সেখানে আস্তে আস্তে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা চলে আসে, এবং এখানেও তাই। আরেকটা, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, ঠিক আছে। প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, তার বাইরে নিউক্লিয় পর্দা ছিল, নিউক্লিয় জালিকা, এগুলো সব ছিল। নিউক্লিয় পর্দাটা প্রথমে অদৃশ্য হয়ে যায়, চলে যায়। তারপরেই সেন্ট্রোজোমের কাজটা শুরু হয়। সে কি করে, এরকম বেমতন্তু তৈরি করে, এবং এখানে ক্রোমোজোমগুলো, জালিকাগুলো এখানে এরকম দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে এই বেমতন্তুর দিকে চলে আসে, ঠিক আছে। সেন্ট্রোজোম থেকে এরকমভাবে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, যেটাকে বলছি ক্যারিওকাইনেসিস। পুরো প্রসেসটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম, দুটো ডিভিশন হয়ে যায়। এরপরে প্রথমে আসল কাজটা হয়ে যায়, কারণ কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে গেল, তারপরে সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমটা ডিভিশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে পুরো কোষ বিভাজনের যে প্রসেস, সেইটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আমাদের যে নোটসটা দেওয়া রয়েছে হ্যাঁ কোষের জন্য, সেখানে দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে মোনাড আর একটা হচ্ছে ডায়াড, যদি একটু বলবেন। কোন জায়গাতে রয়েছে ওটা? সে কোষ বিভাজনের যে প্রোফেজ দশা রয়েছে সেইখানে, সেই জায়গাটার আগের অবস্থাটাই রয়েছে। হ্যাঁ, আমি কি বেসিক্যালি লাইনটা বলবো? হ্যাঁ, কি রয়েছে ওখানটা? সেখানে লেখা রয়েছে ইন্টারফেজ দশার পূর্বে একটি ক্রোমাটিড শক্ত ক্রোমাজোমকে মোনাড বলে, এবং দ্বিত্বকরণ পদ্ধতিতে যখন মোনাড হইতে ক্রোমোজোমে আরো একটি ক্রোমাটিড যুক্ত হয় তখন উহার নাম ডায়াড। হ্যাঁ, মানে ক্রোমোজোমটা তো এরকম এরকমভাবে থাকে, তার সাথে আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তারপর পরের প্রসেসটাকে এখানে আরেকটা অ্যাড হচ্ছে। সেন্ট্রোমিয়ার থাকে এই মাঝখানে, এই অংশটাকে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে ক্রোমোজোমে। পরে আরেকটা এখানে অ্যাড হচ্ছে ওই প্রসেসটাতে। অ্যাড হওয়ার ফলে তারপরে মানে প্রোফেজের মধ্যেই ক্রোমোজোমগুলো তো মানে নিউক্লিয় পর্দা যখন অদৃশ্য হয়ে যাচ্ছে, ক্রোমোজোমগুলো ঘুরে বেড়াচ্ছে, এমনি পর্দাটা নেই, সেই সময় এই দুটো প্রসেস হচ্ছে। ঠিক আছে, ক্রোমোজোমের মাঝখানটাই সেন্ট্রোমিয়ার থাকে, আর এই প্রান্ত এই অংশটাকে ক্রোমোমিয়ার বলে। তো ক্রোমোমিয়ারের সাথে এটা আরেকটা এরকম অ্যাড হয়ে যায় পাশের থেকে, তো সেই প্রসেসটাকে এইটা দুটো ডিভিশন করে বলা হচ্ছে। ঠিক আছে, এবং এটা প্রোফেজের মধ্যে ঘটছে, প্রোফেজের মধ্যেকার এই দশাটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটু ডেপথে লেখা রয়েছে, ডিটেলসে বেশি লেখা রয়েছে। ঠিক আছে, ওটা তৈরি করে নিলে অসুবিধা নেই কিছু। আর স্যার কেমো অটোট্রফ যেগুলো রয়েছে ওরা যখন সালোক সংশ্লেষ করে তখন তো সূর্যালোক লাগে না? না না না, পুরোপুরি মানে যখন কেমিক্যাল প্রসেসে ওরা তৈরি করে খাবারটা, ঠিক আছে, সূর্যালোকের ওখানে প্রয়োজন হয় না। কেমো অটোট্রফ ওই কারণে, অটোট্রফ মানেই হচ্ছে নিজে, সবুজ। হ্যাঁ, নিজে তৈরি করতে পারছে খাবারটা, সেটাই হচ্ছে অটোট্রফ। কেমো অটোট্রফ এই কারণে যে যেহেতু কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ওটা তৈরি হচ্ছে, সেই জন্য কেমো অটোট্রফ। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে সালোক সংশ্লেষ থেকে আর কিছু প্রশ্ন আছে? ওকে, না স্যার। হ্যাঁ, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।